কথায় আছে ওস্তাদের মারি শেষ রাতে সুরঞ্জিত সেনগুপ্ত সাহেব একটা কথা বলছিল, বাঘে ধরলে বাঘে ছাড়ে, কিন্তু শেখ হাসিনা ধরলে ছাড়ে না। এবার জননেত্রী শেখ হাসিনার ওপেন চ্যালেঞ্জ এবং আলটিমেটামের মুখে জাতিসংঘের তথা বাংলাদেশে জুলাই আগস্টের জঙ্গি হামলার প্রথম শ্রেণীর অন্যতম নায়ক সেই ভলকার তুর্ক ডেভিল ইনুস সহ জুলাই জঙ্গিরা এতদিন বলে আসছিল 1400 জন মরে গেছে জুলাই আগস্টে, কিন্তু ডেভিল ইনুস হার্ট অ্যাটাকে মইরা যাওয়া, গাড়ির নিচে অ্যাক্সিডেন্টে, সড়ক দুর্ঘটনায়, গোরস্থানে 2 বছর আগে মইরা থাকা, এমনকি সরকারি হাসপাতালে পইরা যাওয়া বেওয়ারিশি লাশের সংখ্যা, এইগুলো আইনে টাইনে 834 জনের একটা ফরমাইশি লিস্ট করতে পারছিল। এমনকি জামাতের আমির সাদা শকুন সংসদে দাঁড়াইও বলছিল যে 1400 জন মরছে, এদের বাড়ি বেরিয়ে নাকি ওই ঘুরছে। এবার সেই 834 জনের তালিকার মধ্যে ভুল এবং ওই 1400 জনের যে রিপোর্ট জাতিসংঘের ভলকার তুর্কের একান্ত রিপোর্ট জাতিসংঘের বলে চালাই দেওয়া হয়েছে, তারই ওপেন চ্যালেঞ্জ করা হয়েছে, এমনকি বেঁধে দেওয়া হয়েছে সময় এবং আলটিমেটাম। একটু বিস্তারিত মন দিয়ে শুনেন। ভলকার তুর্ককে আইনে নোটিশ, জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনারকে সরাসরি আইনে নোটিশ পাঠিয়ে রিপোর্ট প্রত্যাহারের দাবি। 1400 নিহতের সংখ্যা মিথ্যা, নিহতের সংখ্যা অতিরঞ্জিত ও বানোয়াট, বজ্রপাত ও হার্ট অ্যাটাকের মৃত্যুও তালিকায় ঢোকানোর অভিযোগ। ইনুস সরকারের ফরমায়েশের রিপোর্ট, রাজনৈতিক প্রতিপক্ষের আমন্ত্রণে ও তাদের দেওয়া তথ্যে সাজানো প্রতিবেদন তৈরির দাবি। রিজম চেঞ্জে জাতিসংঘের ভূমিকা, শান্তিরক্ষী মিশনের হুমকি দিয়ে সেনাবাহিনীকে নিষ্ক্রিয় করার মাধ্যমে সরকার পতন নিশ্চিত করার অভিযোগ। রিপোর্ট প্রত্যাহারের আলটিমেটাম, জাতিসংঘের বিশ্বাসযোগ্যতা রক্ষায় অবিলম্বে জনসম্মুখে রিপোর্ট প্রত্যাহারের আহ্বান। গত 12 ফেব্রুয়ারি 25 তারিখে প্রকাশিত জাতিসংঘের প্রতিবেদনটি মূলত একটি রাজনৈতিক প্রেসক্রিপশন। জুলাই আগস্টের সহিংসতায় 1400 জন নিহত হওয়ার যে কাল্পনিক সংখ্যা জাতিসংঘ প্রকাশ করেছে, তাকে ফোলানো, ফাঁপানো, উস্কানিমূলক বলে অভিহিত করা হয়েছে। তথ্যের চরম গরমিল ও জালিয়াতি। শেখ হাসিনার আইনজীবীর দাবি, যেখানে অন্তর্বর্তী সরকারের গেজেটে নিহতের সংখ্যা 834 জন বলা হয়েছে, সেখানে জাতিসংঘ কোন জাদু বলে 1400 সংখ্যাটি পেল। অভিযোগে বলা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য বজ্রপাত, মৃত্যু, সড়ক দুর্ঘটনা, হার্ট অ্যাটাক, এমনকি বছর খানেক আগে মারা যাওয়া ব্যক্তিদের নাম ও এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি মূলত শেখ হাসিনা সরকারকে খুনি হিসেবে বিশ্ব দরবারে চিহ্নিত করার একটি কাল্পনিক নীল নকশা। ডক্টর ইনুসের বক্তব্যের সূত্র ধরে চ্যালেঞ্জ, আইনে নোটিশে উল্লেখ করা হয়, ইনুস নিজেই আন্তর্জাতিক ফোরামে স্বীকার করেছেন যে এই আন্দোলন কোনো স্বতঃস্ফূর্ত বিষয় ছিল না, বরং এটি ছিল একটি পরিকল্পিত ও সুশৃঙ্খল অপারেশন, প্ল্যানেড অ্যান্ড ডিসিপ্লিনড অপারেশন। ডক্টর ইনুসের এই স্বীকারোক্তি প্রমাণ করে যে একটি পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে সরকার উৎখাত করা হয়েছে এবং জাতিসংঘ সেই ষড়যন্ত্রের সাফাই গাইতে এই ফরমাইশি রিপোর্ট তৈরি করেছে। ভলকার তুর্কের বিতর্কিত ভূমিকা, সবচেয়ে বিস্ফোরক অভিযোগটি আনা হয়েছে খোদ ভলকার তুর্কের বিরুদ্ধে। বিবিসির হার্ট টক অনুষ্ঠানে তিনি নিজেই স্বীকার করেছেন যে সেনাবাহিনী যাতে শেখ হাসিনা সরকারকে সহায়তা না করে, সেজন্য তিনি জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছিলেন। এর মাধ্যমে প্রমাণিত হয় যে জাতিসংঘ নিরপেক্ষ ভূমিকা পালন না করে সরাসরি রেজম চেঞ্জ ও ক্ষমতা পরিবর্তনের খেলায় মেতেছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও ভবিষ্যৎ লড়াই, শেখ হাসিনার আইনজীবী স্পষ্ট করে দিয়েছেন, এই ভুয়া রিপোর্টের উপর ভিত্তি করে বর্তমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচারিক কাজ পরিচালনা করা হচ্ছে। জাতিসংঘের মতো একটি বিশ্ব সংস্থা যখন রাজনৈতিক প্রতিপক্ষের ফরমাইশি তথ্য দিয়ে রিপোর্ট তৈরি করে, তখন তার বিশ্বাসযোগ্যতা তলানিতে গিয়ে ঠেকে। প্রতিবেদনের শেষে দাবি করা হয়েছে, জাতিসংঘের উচিত তাদের এই ত্রুটিপূর্ণ পক্ষপাতপুষ্ট রিপোর্টটি অবিলম্বে জনসম্মুখে প্রত্যাহার করা এবং প্রকৃত সত্য প্রকাশ করা। অন্যথায় এই ভুয়া তথ্যের ভিত্তিতে পরিচালিত যে কোনো বিচারিক প্রক্রিয়া আন্তর্জাতিক মহলে অগ্রহণযোগ্য হিসেবে গণ্য হবে। এই আইনি চ্যালেঞ্জের পর এখন বিশ্ববাসীর নজর জাতিসংঘের মানবাধিকার দপ্তরের দিকে। তারা কি তাদের ভুলের সংশোধন করবে, নাকি একটি বিশেষ মহলের এজেন্ডা বাস্তবায়ন কি প্রাধান্য দেবে? জাতিসংঘের এই পক্ষপাতমূলক এবং একটি দেশের নির্বাচিত সরকারকে উৎখাতের বিষয়, জাতিসংঘের এই বিতর্কিত ভূমিকার বিষয়ে আমরা তীব্র
নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। বিশ্ব দরবারে বিশ্ব শক্তিধর নেতারা অবশ্যই এই রিপোর্টের ভিত্তিতে তারা জোরালো কোনো প্রতিবাদ ভূমিকা রাখবে বলে বাংলাদেশের নাগরিক সেটা বিশ্বাস করে, এবং বাংলাদেশের যে ধ্বংসের দ্বার প্রান্ত থেকে শুরু করে জাতিসংঘের সহায়তায় আওয়ামী লীগ সরকারকে উৎখাতের পর থেকে গত 2 বছরে আওয়ামী লীগের নেতাকর্মী, সাংবাদিক, বুদ্ধিজীবী, লেখক সহ সংখ্যালঘুদেরকে 10,000-এর অধিক নিহতের ঘটনাকে অবশ্যই জাতিসংঘের দায় এড়াতে পারে না। এজন্য তাদেরকেও দায় নিতে হবে বলে আমরা মনে করছি। অনতি বিলম্বে সেই ভুয়া রিপোর্ট প্রত্যাহার সহ বাংলাদেশের রিজম চেঞ্জে জাতিসংঘের ভূমিকার বিষয় আন্তর্জাতিক মহলে কি ভূমিকা নেয় এবং তাদের অবস্থান কি সেটির দিকে এখন নজর বিশ্ববাসীর। মূল আন্দোলন ছিল যে কোটা প্রথা বাতিল করতে হবে, কিন্তু এই কোটা প্রথা বাতিল করেছিল 2018 সালে বঙ্গবন্ধু কন্যায়। তারপরে একজন আপিল করলো, তারপরে সেটা কোর্টে গেল। আসলে কোটা একটা ওছিলা ছিল। এর বাইরে আপনার মনে থাকার কথা যে এই আপনার এই যখন আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া অথবা নাহিদরা, যখন আপনি শুরুতেই বলছিলেন নাহিদরা যখন নাহিদ যখন উপদেষ্টা ছিল তখন তার পিএস কি পরিমাণ 300 কোটি টাকা লুট করেছে। আপনার মনে থাকার কথা তানভীরের কথা যে শিক্ষা খাত থেকে 400 কোটি টাকা লুট করেছে। এরকম অজস্র প্রমাণ যে সরকারের কর্মকর্তা করেছে। এর ভিতরে ডক্টর ইনুস যেটা করেছেন সেটা তো এর আগেই নিজের যে ট্যাক্স মওকুফ করেছেন, নেক্সট 5 ইয়ার্স ট্যাক্স দিবেন না। আবার গ্রামীণে যেখানে বাংলাদেশের জনগণের হিস্সা ছিল 25%, সেটা নামিয়ে 10% আনলেন। সুতরাং এই যে 16,000 কোটি টাকা লুটে নিলেন, এই ব্যাপারগুলি। তারপরে ধরেন এর আগে আসিফ ভুঁইয়া সজীব মাহমুদ যখন উনি ইয়াতে গেলেন, এই আপনার একটা মব সৃষ্টি করে এক আওয়ামী লীগের এক নেত্রীর বাসায় ধরা পড়লেন, তখন বললেন যে ওয়েস্টিনে গুলশানের শাম্মী চৌধুরী, শাম্মী আহমেদ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, তার লোকজন, আসিফ মাহমুদের লোকজন গিয়েছে। তারা বলেছে আসিফ মাহমুদ উনিও ছিলেন এটার ভিতরে, এবং তারা বলেছে আসিফ মাহমুদই তাদের পাঠিয়েছে। হ্যাঁ, পাঠিয়েছে। এর ভিতরে তোয়েবের কথা মনে থাকার কথা, সে বলেছিল যে আমি মুখ খুললে তো সবার প্যান্ট খুলে যাবে। আপনার মনে আছে তোয়েব যে একজন ছিল সরকারে বিশেষ সহকারী মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী এবং টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিল। আপনার এর ভিতরে আছে যেমন এই আপনার দুদক বলছি, এই যে ট্রাইব্যুনালের যিনি ছিলেন তাজুল, তার ভিতরে 1000 কোটি টাকা। আপনার 2000 কোটি টাকা আত্মসাৎ আছে ডাস্টবিন শফিকের বিরুদ্ধে। আসিফ নজরুলের প্রায় আপনার 3টা দেশে 14,000 কোটি টাকা। এই আর স্বাস্থ্য উপদেষ্টা তার বিরুদ্ধে 9,000 কোটি টাকা। আপনার বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর ছিলেন মনসুর সাহেব, ওনার বিরুদ্ধে 45,000 কোটি টাকা। মানে আপনার এই বন ও পরিবেশ আপা যিনি, ওনার বিরুদ্ধে 12,000 কোটি টাকা। আসিফ মাহমুদ সজীব ভাইয়ের বিরুদ্ধে 1,000 কোটি টাকা দুর্নীতি ও 11,000 কোটি টাকা পাচার হয়েছে। কারণ আপনার মনে থাকার কথা, তারা আসিফ মাহমুদ সজীব ভাই গিয়েছিল ইয়াতে সুইজারল্যান্ডে। তখন সুইজারল্যান্ডে যে ওখানে গিয়েছিল, তখন এই আসিফ নজরুলকে ওখানকার প্রতিবাদী জনতা তাদেরকে ধাওয়া করেছিল। সুতরাং এইগুলি তো অহরহ চলছে যে আপনার তারা যে পরিমাণ আপনার মনে থাকার কথা যে দেবপ্রিয় ভট্টাচার্য বলে, এবং দেবপ্রিয় ভট্টাচার্য না, ওদের যে বাণিজ্য উপদেষ্টা ছিল আপনার শেখ বশির আহমেদ, উনি বলেছিলেন যে শেখ হাসিনা যখন ক্ষমতা ছাড়েন তখন বাংলাদেশের লোনের পরিমাণ ছিল 200 কোটি টাকা, সেটা বেড়ে যাচ্ছে 2300 কোটি টাকায়। এই যে 2100 কোটি টাকা, এই টাকা গেল কোথায়? এই টাকা দিয়ে তো কোনো উন্নয়ন হয়নি, এই টাকা দিয়ে কোনো প্রজেক্ট করা হয়নি। সুতরাং এই টাকা
সরকার চুরি করেছে এই টাকা। ইনুস অ্যান্ড গং এবং তথাকথিত আদিলুর রহমানরা এর আগে আপনার মনে থাকার কথা যে ইউএস এইড এর মাধ্যমে কি পরিমাণ টাকা গেছে সেই টাকা বশির আহমেদ আবার একটা বেসরকারি হেলিকপ্টার কোম্পানি দখল করে নিছেন, বেক্সিমকো হেলি, যেটা দখল করে নিছেন নিজেই। এই হচ্ছে মূল সমস্যা, যে আমরা বিভিন্নভাবে ন্যারেটিভ দেওয়ার চিন্তা করি। এই ক্ষেত্রে বিভিন্নভাবে বলা হয় বঙ্গবন্ধু কন্যা চুরি করেছেন, চুরি করলে তার প্রমাণ দেন। একটা গল্প কাহিনী লিখলে হবে না। প্রথম আলো, মতিউর রহমান এবং মাহফুজ আনামরা সারা জীবন গল্প কাহিনী বলে বেড়ান, কিন্তু এই যে চুরি হলো, কারণ এই চুরির সঙ্গে এরাও যুক্ত ছিল, যার জন্য এরা এখন আর গল্প লিখে না। ধরেন এত টাকা লোন না হলো, তাহলে একটা মেগা প্রজেক্ট কেন হলো না? প্রজেক্ট তো হাত দেওয়া উচিত ছিল, তার প্রজেক্ট কেন হয় না? পদ্মা সেতুতে যে টোল কালেকশন করা হলো, সেই টোল আদায়ের টাকা দিয়ে লোন পরিশোধ করার কথা, সেইটা কেন করা হলো না? এইগুলি তো অহরহ চলছে। ধরেন বাংলাদেশের রাজনীতিতে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ক্যারেক্টার অ্যাসাসিনেশন। আপনার মনে থাকার কথা, ডালিমের একটা বই আছে, এর আগে বলেছিলাম, যা দেখেছি, যা বুঝেছি, যা করেছি। এই বইতে সে স্পষ্টভাবে লিখছে যে বাংলাদেশের বঙ্গবন্ধু ছেলেদের ব্যাপারে যে অপবাদ দেওয়া হয় সেটার সঙ্গে জড়িত ছিল না তারা। এবং সে কয়েকদিন আগে ইলিয়াসের সঙ্গে একটা সাক্ষাৎকারেও বলেছে যে এইটার সঙ্গে বঙ্গবন্ধু পরিবার জড়িত ছিল না। এর বাইরে যদি দেখেন, অথচ বঙ্গবন্ধু পরিবারকে বারবার দোষারোপ করা হয় যে ওনারা চুরি করেছে, কিন্তু আসলে কোনো প্রমাণ নেই। আপনার যে পরিমাণ স্বর্ণ এই চরমোনায়ের পীর সাহেব তার হিসাব দিয়েছেন, অতটা স্বর্ণ তো বঙ্গবন্ধু কন্যারও ছিল না, আবার সেটা নিয়ে একুশের জন্য কথা বলে। দেখেন যে এই যে ব্যাপারগুলি আপনি দেখতে পাচ্ছেন যে এইগুলি সব বেরিয়ে আসে। আপনি দেখেছেন নতুন করে একটা, যে বঙ্গবন্ধু কন্যা একজন লয়ার, সে আইনি নোটিশ দিয়েছে ভলকার তুর্ককে এবং ইউনাইটেড। কারণ কি? কারণ এই যে মিথ্যা, কারণ এইটার সঙ্গে ইউনাইটেড নেশনসও যুক্ত ছিল, সেনাবাহিনীর প্রধান যুক্ত ছিল। আমি তো প্রথম থেকে বলছি বঙ্গবন্ধু কন্যা কোনো অবস্থাতেই দেশ ছাড়তে চাননি। আর এই যে তাণ্ডব যেটা হয়েছে গণভবনে, এই তাণ্ডব করিয়েছে সেনাবাহিনীর তত্ত্বাবধানে। নাহলে সেনাবাহিনী যদি চাইতো তাহলে এইখানে মানুষ ঢুকতে পারতো না। সেনাবাহিনীর প্রধান 4 তারিখে রাত্রে ওনাকে আশ্বস্ত করেছিলেন যে আমরা সমস্ত কিছু দেখছি, সব নিয়ন্ত্রণে আছে, কিন্তু আসলে না। আর একটা জিনিস আওয়ামী লীগ নেতাদের বুঝতে হবে যে আপনি প্রশাসনের উপরে ডিপেন্ডেন্ট হতে পারেন না, আপনাকে জনগণের উপরে ডিপেন্ডেন্ট হতে হবে, যেটা একসময় ছিল আওয়ামী লীগের। সবসময় সারা জীবনে আওয়ামী লীগ জনগণের বান্ধব ছিল, কিন্তু আমার কেন যেন মনে হয় 24-এর দিকে এসে তারা প্রশাসন, বিশেষ করে তখন যে মুখ্য সচিব ছিলেন এই আহমেদ কাইকোয়া, যিনি এই দিকে ধাবিত করেছেন এই কালপিটটা। সুতরাং এইগুলির পেছনে যারা ছিল তারাই কিন্তু দেখেন চুরি করে একজনের, দোষায় অন্যজনের। আহমেদ কাইকোয়া বাড়ি কিনেছে কয়েক $1 মিলিয়ন দিয়ে, একজন সচিব এত টাকা তো বেতন পায় না। এই টাকার উৎস কোথায় আমরা জানতে চাই। ওয়ার্ল্ড ব্যাংকে 1 বছর 2 বছর চাকরি করে এত টাকা বেতন পাওয়া যায় না। আমরা তো জানি যে কি কত টাকা কে বেতন পায়। সুতরাং এই যে ব্যাপারগুলি হয়, অপবাদ দেওয়া হয়। বঙ্গবন্ধু কন্যা অকপটে স্বীকার করেছেন যে ওনার যে পিয়ন সেও টাকা চুরি করেছে, কিন্তু বিচারও করেছেন উনি, অনেককে বিচারের আওতায় এনেছেন, কিন্তু অন্যরা এই পর্যন্ত করেনি। আপনি দেখেন যে আপনাকে এর আগে বলেছিলাম দরবারে জহুর হোসেন চৌধুরী লিখেছিলেন যে বাংলাদেশে কয়জন কোটিপতি ছিল 75 পর্যন্ত। সেই কোটিপতি 3 বছরে এসে দাঁড়ায় প্রায় 5-6 জন থেকে 80 জনে দাঁড়ায়। এখন এই 20-21 মাসে কত হাজার কোটিপতি হয়েছে সেটা দেখেন। যে তাহলে চুরি কারা করলো? কোনো প্রজেক্ট না করে। এই যে প্রতিবেদনটা আপনি পাঠিয়েছেন, যে সেইটাই আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, তারপরে হাসনাত, এরা টাকা চুরি করেছে। এবং এর বাইরেও দেখেছেন যে বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন তারা ইলেকশনে টাকা দিয়েছে। সুতরাং এইগুলি তো মানুষের এখন বুঝতে পারছে যে আসলে তারা কি হারিয়েছে, কোথায় আমরা ছিলাম, কোথায় গেলাম। সুতরাং এদের যে চুরির এটা বলে শেষ করা যাবে না যে কি পরিমাণ চুরি তারা করেছে। এখন
তারা বলছে তারা উন্নয়নের জন্য নিলে সেটা তো ওই জেলা পরিষদ তারা, সে বলছে সে তো দায়িত্বে আছেন এখন, সুতরাং তিনি দায়িত্ব নিয়েই কথাগুলি বলেছেন যে এই টাকাগুলি চুরি হয়েছে এবং এইগুলোর পেছনে কিন্তু আমাদের দেশের যে নরমালি আপনাকে নরমালি একটা তথ্য দিয়ে রাখি। নরমালি হচ্ছে জেলা পরিষদ যদি তার জেলার অধীন কোনো উপজেলায় উন্নয়ন প্রকল্প নেয়, সেই বিলটা জেলা পরিষদ থেকেই যায়, সরাসরি কারো কাছে যায় না। কিন্তু তিনি অভিযোগ করেছেন তারা সরাসরি টাকাটা নিয়ে গেছেন, যদিও তারা তাদের পকেটে চলে গেছে। এই টাকা দিয়ে কোনো উন্নয়নের কাজ হয়নি। আপনি দেখেছেন যে কোনো উন্নয়ন হয়েছে? আবার অনেকে বিভিন্ন ন্যারেটিভ দেওয়ার চিন্তা করে, যেমন বিএনপির এক নেত্রী আছে নীলুফার চৌধুরী, উনি সম্ভবত উনি জামালপুরের ওই অঞ্চলের মানুষ। তো ওই অঞ্চলের মানুষ, উনি বলেছেন কোনো কিছু হয়নি, অথচ জামালপুরে একটা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হয়েছে, জামালপুরে মেডিকেল কলেজ হয়েছে, জামালপুরে অনেক অভূতপূর্ব সাফল্য হয়েছে। আমি লিস্ট দিতে পারি। কিন্তু এই যে কথাগুলি বলেন ওনারা রাজনীতি করেন, কিন্তু আমার কথা হচ্ছে মিথ্যা কথা বলতে হবে কেন রাজনীতি করতে এসে? আপনি সত্যি কথা বলেন, সত্যকে তুলে ধরেন, দেখেন জনগণ। আর জনগণ যখন দেখছে যে না এই উন্নয়ন হয়েছে, তখন আপনি যখন বলছেন যে তখন মানুষ আপনাকে আর বিশ্বাস করবে না। সুতরাং মানুষ দেখতে পাচ্ছে, যার জন্য মানুষ এখন বলছে আমরা আগেই ভালো ছিলাম। সুতরাং এই যে ন্যারেটিভ যেটা 75-এর পরবর্তীতে স্বাধীনতা বিরোধীরা দেওয়ার চেষ্টা করেছিলেন, সেই একই ন্যারেটিভ এখনো চলছে। দেখেন, বলা হয় এরা পালিয়ে গেছে। আপনাকে সিম্পল একটা উদাহরণ দেই। এই গোলাম আজম কোথায় ছিল 71 সালের পরে? কাদের মোল্লা কোথায় ছিল? এরা কোথায় ছিল? আর এরা দেশের শত্রু, এরা ইসলামেরও শত্রু। কেন আমি বলছি? কারণ দেখেন, ওরা বিভিন্ন জায়গায় লবিং করেছে বিভিন্ন মুসলিম দেশে যাতে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া হয়। ইভেন হজ, যেটা মুসলমানদের একটা 5টা পিলারের একটা ধর্মের 5টা স্তম্ভ, সেটার একটা, নামাজ রোজা হজ জাকাত, কলেমা নামাজ রোজা হজ জাকাত, তাই তো? এই হজে যাতে যেতে না পারে সেজন্য সৌদিকে ইনফ্লুয়েন্স করা হয়েছে, এই পাকিস্তানের সহযোগিতা। পাকিস্তান যে 25 বছরে আমাদের বিলিয়নস অফ ডলার নিয়ে গেছে, এই ব্যাপারে কোনো কথা বলেছে? সুতরাং ও চোরে চোরে মাসতো তো ভাই। তো এই হচ্ছে অবস্থা। আপনি দেখেন, সেই যে হজে যেতে পারে না, তখন এই ইন্ডিয়া আমাদেরকে তাদের কনস্টিটিউশন চেঞ্জ করে আমাদের হাজিদের ইন্ডিয়ার মাধ্যমে হজে গেছে। বাঙালিরা কতটা অকৃতজ্ঞ হতে পারে চিন্তা করেন। এইবার আমার প্রশ্ন জাগে, যারা 71 থেকে 72 থেকে 75 পর্যন্ত হজে গিয়েছেন, তাদের কাছে আমার প্রশ্ন, আপনাদের বিবেকে একবার সাড়া দেয় না যে আপনারা কিভাবে হজে গিয়েছিলেন, কার মাধ্যমে হজে গিয়েছিলেন? আপনি তার নীতি আদর্শ পছন্দ, বিজেপির নীতি অনেকেই পছন্দ, আমি পছন্দ করি না বিজেপিকে, কিন্তু তার মানে এইটা না যে ইন্ডিয়ান সব জনগণ খারাপ বা ইন্ডিয়া সব, বাংলাদেশের ভালো মানুষ আছে, বাংলাদেশের সবাই ইনুসের মতো চোর না, নাহিদদের মতো চোর না, সারজিদদের মতো চোর না, এই রেজওয়ানার মতো চোর না, আসিফ নজরুলের মতো ডাকাত না। সুতরাং এই কথাগুলি বুঝতে হবে যে আমাদের বন্ধুকে, আমাদের শত্রুকে, আমাদের বন্ধু আর শত্রুর ভিতরে পার্থক্যটা বুঝতে হবে। যারা আমাদের দেশকে শোষণ করলো 25 বছর, আমাদের দেশকে লুটে নিল, আমাদের দেশের 30 লক্ষ মানুষকে শহীদ করলো, 2 লক্ষ মা বোনের ইজ্জত নিল, তাদেরকে আমরা সমর্থন করি, অথচ আমরা আমাদের যারা সহযোগিতা করেছে আমাদের স্বাধীনতা, যদি তখন বঙ্গবন্ধু পালিয়ে যেতেন তাহলে বিচ্ছিন্নতাবাদী নেতা হতেন এবং বাংলাদেশের অবস্থা হতো ফিলিস্তিন অথবা অন্য দেশের মতো, এই ইউক্রেনের মতো, যেটা যুদ্ধ বছরের পর বছর চলতো এবং ইন্ডিয়া আমাদের সহযোগিতা করেছে। সুতরাং এই অবস্থাকে বুঝতে হবে এবং এরা বারবার ন্যারেটিভ দেওয়ার চেষ্টা করে যে ভারত নিয়ে গেল আমাদের কাছে। ভারত যদি নিয়ে যেয়ে থাকে তাহলে ভারত চুক্তিগুলো বাতিল করেন, আদানির সঙ্গে চুক্তি নবায়ন কেন করলেন? আবার ভারতে চিকিৎসার জন্য এই সারজিতের বাবা কেন ভারতে চিকিৎসার জন্য যায়? আমরা যদি একটু জিয়া ভাই আবার ওই সমন্বয়কদের এই লুটপাট চুরিতে থাকি, আপনি দেখবেন যে শুরু থেকেই তারা একদম লুটপাটে। আপনি দেখবেন বন্যার সময় এই 5 আগস্ট 24 সালের ঘটনার পরপরই 15 দিন 20 দিনের পরপরই বন্যা আসলো। হুমড়ি খেয়ে ঢাকা শহরের মানুষ পাগল হয়ে, না সারা বাংলা, আমি তো সারা বাংলায় বিদেশে যারা থাকে তারাও টাকা পাঠিয়েছে, কিন্তু এই টাকা
এই টাকা তারা লুট 12 কোটি টাকা, 12 কোটি টাকা। 12 কোটি টাকা, এর ভেতর কাপড় চোপড় এসছে, খাদ্যশস্য, সমস্ত কিছু লুট করেছে। এইটার কোনো হিসাব এখন পর্যন্ত দেয়নি। কেন দেয়নি? কারণ এইটা তাদের পকেটে গেছে। এরা তো এসে আপনার 5ই আগস্টে হাসনাত আবদুল্লাহর ছবি আছে না, সে গণভবন থেকে চুরি করছে। সুতরাং এরা তো আসছিলই চুরি করার জন্য। এরা তো দেশের উন্নয়নের জন্য আসে নাই, দেশের অগ্রগতির জন্য আসে নাই, বা দেশের যে কথা বলে এসেছিল বৈষম্য। এরা কি কেউ চাকরির জন্য অ্যাপ্লাই করেছে? সরকারি চাকরির জন্য? এরা নেতা হতে এসেছে, এরা চুরি করতে এসে, ডাকাতি করতে এসে। চুরি বললে কম হবে, ডাকাতি করতে এসছে। সুতরাং নেতা হওয়া তো ভালো দেশের মানুষের জন্য, কিন্তু এরা তো নেতা না, এরা তো পরিষ্কার চুরির নেতা, ডাকাতের সর্দার হতে এসছে। সুতরাং এই যে ব্যাপারগুলি ঘটেছে মানুষ দেখতে পাবে। দেখেন একজন ফুলে মোটা হয়েছে, কারোর মানে গাল দিয়ে মনে হয় ঘি বেরোয়, কারণ এদের চুরির পরিমাণ এত, খেতে যেখানে খেতে পেত না সেইখানে এই শুকনা পাতলা ছিল, সেইগুলো 2-3 মাসের ভিতর দেখা মোটা। আপনার নাহিদের অবস্থা চিন্তা করেন, নাহিদের যে ছিল, নাহিদের বাবা তদবিরের দোকান খুলে বসেছিলেন। হ্যাঁ, তদবির কেন? আসিফ মাহমুদ সজীব ভাইয়ের বাবা খুলে নাই? এই হান্নান মাসুদ গ্রামের সবচেয়ে হতদরিদ্র একটা ছেলে, সে বলছে এই কথা। আপনাকে সিম্পল আর একটা উদাহরণ দিই, এরা কেমন রাজনীতি করে। আপনার মনে থাকার কথা, এই মামুনুল হক, ওনার বাবা শাইকুল হাদিস, কি যেন বলে, ওনার নাম হচ্ছে আজিজুল হক সাহেবের সাক্ষাৎকার আছে। উনি বলেছে ওনার বাবা খুবই দরিদ্র একটা মানুষ ছিল, উনি খুব দরিদ্র পরিবার থেকে আসেন। আর মামুনুল হক গল্প বানায় তার বাবাকে নাকি তখন 50 টাকা না 60 টাকা পাঠাতো তার বাবা, এত বড় লোক ছিল তার দাদা। আপনার ছেলে বলছে যে তার বাবা হতদরিদ্র ছিল, তার নাতি এসে বলছে যে না, তার দাদা বিশাল বড় লোক ছিল, জমিদার ছিল। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা, ঘটনা। একজন আপনি ধর্মীয় নেতা, ধর্ম প্রচার করেন, আপনার কথার ভিতরে আগে মুসলমানদের যে জিনিসটা থাকা উচিত সেইটা হচ্ছে এথিক্সটা, খুব মোরাল হাই থাকা উচিত। প্রফেটের লাইফে চিন্তা করেন, প্রফেট কি ছিলেন? প্রফেট বিকেম প্রফেট 40 ইয়ার্স, যখন 40 বছর তখন উনি নবুয়ত পেলেন। তার আগে মানুষ ওনাকে আলামিন ডাকতো। তার মানে কি? উনি মিথ্যা কথা বলতেন না, মানুষের প্রতি অন্যায় করতেন না, অবিচার করতেন না, তাই তো? তাহলে এইটা হচ্ছে মুসলমানদের একটা ক্রাইটেরিয়া, প্রিরিকুইজিট যাকে বলে। তাহলে এই যে আমাদের দেশে ধর্ম প্রচার যারা ধর্মীয় নেতা বলেন, তারা অহরহ মিথ্যা কথা বলে। আপনার এই আমির হামজা বলতেন আমার 14 গোষ্ঠী আওয়ামী লীগ করে, এখন বলে আমি আওয়ামী লীগ করি না, আওয়ামী লীগের সারা জীবন আওয়ামী লীগের এন্ট্রি করছি। তার মানে কতটা মিথ্যাবাদী হতে পারে যারা ধর্মের নামে। সুতরাং ধর্ম তো আমাদের এই শিক্ষা দেয় না, আমাদের ধর্ম শিক্ষা দেয় আপনাকে ওজনে কম দিবেন না, ভেজাল দিবেন না, সৎ হবেন, 100% অনেস্ট হবেন, মিথ্যা বলবেন না আপনি। তাহলে যারা মিথ্যা, এই হান্নান মাসুদের খেতে পেত না, আপনার এই নাসিরউদ্দিন পাটোয়ারি 12,000 টাকা বেতনের কাজ করতো, চাকরি করতো, সেই চাকরি থেকে এখন কোটি কোটি টাকার মালিক। হাদি কোটি কোটি টাকার মালিক ছিল। এই টাকা কোত্থেকে আসে? হাদিকে যে এই যে হাদিরকে বাড়ি দেওয়া হলো, এটা কোটা না? তাহলে হাদির মতো, হাদি নিজেই বলতেছে আমরা তো 71-কে মুছে দেওয়ার জন্য আসি। আর তাহলে এদের জ্বলবে না কেন? আপনি যখন মুক্তিযোদ্ধাদের জন্য কোনো কিছু করবেন তখন তো এদের জ্বলবে। সুতরাং এরা আসছে চুরি করতে, ডাকাতি করতে, যাতে চুরি করে এদের পকেট ভারী করতে পারে, দেশ থেকে পালাতে পারে। কিন্তু আমি মনে করি এইবার দেশ থেকে পালাতে পারে না। বাংলাদেশের মানুষ এখন বুঝে গেছে যে কাকে তাদের আপন, কে কাদের পর, কে দেশের কথা চিন্তা করে দেশের বিরুদ্ধে কাজ করে। সুতরাং এই অবস্থা থেকে একমাত্র আওয়ামী লীগ বাঁচাতে পারে। আওয়ামী লীগ দেশ থেকে এই অবস্থা থেকে মানুষকে মুক্তি দিতে পারে। যার জন্য তারা বলছে যে আগেই ভালো ছিলাম।
আপনি বলছিলেন হান্নানের কথা, হান্নান বলছিল যে, হান্নান মাসুদ বলছিল যে আমাদের গ্রামের সবচেয়ে দরিদ্র বাড়িটা আমাদের, ভাঙ্গা বাড়িটা আমাদের। হ্যাঁ। আর 2 মাস যেতে না যেতেই সে আবার বলতেছে আমাদের গ্রামের সবচেয়ে বিত্তশালী আমরা এবং সবচেয়ে বড় বাড়িটা আমাদের, পাকা দালানকুটা আমাদের। সে দামি গাড়িতে চড়ে সে রূপায়ণ টাওয়ারে অফিস নিয়েছে, গুলশানে নাকি তার অফিস, আমি জানি না গুলশানে কিনা, কেউ একজন হ্যাঁ, বলল সব গুলশানে। জায়গায় সবারই হ্যাঁ, এই যে অফিস আছে। এনসিপির যে অফিস, এত টাকা কোত্থেকে আসে? এনসিপি আপনি এই যে বিকাশ নূর, যাকে নূর তার টাকার তার দেখেন তার কি পরিমাণ টাকা আছে, সে মানুষের কাছে টাকা, সামাদ নামে এখানে নিজের সে টাকা পাঠাতো, সে বলছে বিকাশে টাকা পাঠাতো, সে মোসাদের সঙ্গে মিটিং করেছে। সুতরাং এরা দেশ, আপনি দেখেন যাওয়ার 3 দিন আগে তারা একটা চুক্তি করলো, সুতরাং এটা তো দেশ বিক্রি। কি পরিমাণ টাকা গেছে আপনার মনে থাকার কথা। এই সমন্বয়করা যেখানে জুলাই সনদ সিগনেচার হয় সেই দিন তারা ঢাকায় না থাকে, তারা কোথায় গেছিল? কক্সবাজারে, প্লেনে করে। এই টাকা সাধারণ জনগণ কি প্লেনে চড়ার টাকা পায়? কোত্থেকে আসলো টাকা? এই তার মানে দেশ বিক্রি করার জন্য তারা সেই দিন গিয়েছিল পিটার হ্যাসের সঙ্গে বৈঠক করার জন্য। সুতরাং এটা তো নতুন কোনো কিছু না। এই যে মনে করেন তাদের এই দিনের পর দিন মুখোশ উন্মোচন হচ্ছে, এই যে জেলা পরিষদের প্রশাসক বিএনপির নেতা তিনি বললেন এত কিছু বলার পরে তারা আবার প্রটেস্টও করছে, আপনার কাছে কি মনে হচ্ছে যে এই ইতিপূর্বে আসিফ মাহমুদের বিরুদ্ধে যে 11 কোটি টাকা পাচার, 1100 কোটি টাকা পাচার, তারপর আপনার তার এপিএসের বিরুদ্ধে 310 কোটি টাকা দুর্নীতি, এই যে তানভীর, এই যে সফেদ দাড়িওয়ালা তানভীর মাথায় পাগড়ি পরতো, হ্যাঁ সেটা তো বললাম 400 কোটি টাকা, 400 কোটি টাকার শিক্ষা বোর্ডের যে এনসিটিভির ইয়েটা নিয়ে নিল, যে এই যে এত কিছু হলো, এদের বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা নিতে আমরা দেখতেছি না সরকার। শুনেন, চোরে চোরে তো মাসতো তো ভাই, আপনার সে ব্যবস্থা নিবে কেন? সে তো নিজে চুরি করছে, যে ইনুস তো নিজে চুরি করছে। ইনুস তো বলছে এনসিপি সরকারের অংশ, জামাত সরকারের অংশ ছিল, বিএনপিও সরকারের অংশ ছিল। সুতরাং তারা কেন সরকার কেন? এটা কি শেখ হাসিনা যে নিজের দলের কেউ অপরাধ করলেও তাকে ছাড়েনি? তারা তো সেটা না, তারা আসছিল চুরি করতে। সুতরাং তাদের যে করে হোক তাদের দেশটাকে বিক্রি করতে হবে, চুরি যা আছে সেটা চুরি করতে হবে আর দেশটাকে বিক্রি করে দেবে। তাদের 2টা কাজ ছিল, মূলত এই 2টা কাজের জন্য তারা এসেছিল, এই 2টা কাজে তারা করে চলে গেছে। সুতরাং তারা যে কাজে এসেছিল সেই কাজটা করতে পেরেছে, যে তারা 1 নাম্বার দেশ বিক্রি করেছে, 2 নাম্বার তারা লুট করেছে। চুরি বললে ছোট হবে, লুট করেছে। এই লুট তাদের হয়ে গেছে, সুতরাং তারা এখন চলে গেছে। তারা এখন খুঁজতেছে কিভাবে পালিয়ে যাবে, যার জন্য তাদের ন্যারেটিভ এখন চেঞ্জ করার চেষ্টা করছে। আমি তো এইটার সঙ্গে ছিলাম না, আমি এটার সঙ্গে জড়িত ছিলাম না, আমি এটা করিনি। কেন এগুলি বলছে কারণ তাদেরকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছে। এটা মানুষ এখন বুঝতে পারছে, যে মানুষ এখন দেখছে যে এটা চুরি হয়েছে, অনেক কিছু চুরি হয়েছে। এই চোরাটা দেখতে পাচ্ছে। দেখেন এমন কোন সেক্টরে উন্নয়ন ঘটেছে দেখাতে পারবেন যে একটা সেক্টর বাংলাদেশে যেখানে উন্নয়ন ঘটেছে? যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটেনি। মেট্রো রেল শেখ হাসিনার করা, সেই ব্যবস্থাও করা হয়নি এই ব্যাপারে। বা বিদ্যুতের জন্য একটা বিদ্যুতের সংকট চলছে, একটা পাওয়ার প্ল্যান্ট নতুন করার পরিকল্পনা নিয়েছে, নেয়নি। ইনুস নিয়েছে, নেয়নি। তারেক রহমান নিয়েছে, নেয়নি। কোনো কিছু ক্ষেত্রে নেয়নি। সুতরাং আপনি যে বলছেন যে এই বিএনপি জামাত জোটই তো 2001 থেকে 2006 ছিল, তারা তো সাবমেরিন কেবল নেয়নি, শেখ হাসিনা কিনে নিয়েছে। সুতরাং যখন ফ্রি পাচ্ছিলেন, এদের দ্বারা কি চিন্তা করেন? এদের দ্বারা ভালো কোনো কিছু আশা করেন না? আমি আশা করি না। সুতরাং এদের যে 2টা কাজে এসেছিল, তারা সেই 2টা কাজ করে চলে গেছে। দেখেন তারা নিজেরাই স্বীকার করছে কিছুদিন আগে ফ্রড মাজার যে এই আলী রিয়াজ বিদেশি নাগরিক, আপনার খলিলুর রহমান বিদেশি নাগরিক। তাহলে বিদেশি বাংলাদেশের কনস্টিটিউশন বিদেশি কোনো নাগরিক বাংলাদেশের কোনো এই ধরনের পজিশনে থাকতে পারে না। তাদেরকে দেয়া হয়েছে চুরি করার জন্য, দেশ বিক্রি করার জন্য। আপনি দেশের স্বার্থ রক্ষা করবেন না, দেশের অন্য মানুষের স্বার্থ রক্ষা করবেন। আপনার ইচ্ছা হচ্ছে যে অন্যের প্রভু যেটা বলবে সেইটা আপনি এক্সিকিউট করবেন, সেইটা তাদের আশীর্বাদ, কারোর আশীর্বাদ নিয়ে এসছেন, সেই আশীর্বাদ। এটার সঙ্গে সেনাবাহিনীর প্রধানও জড়িত, না হলে সেনাবাহিনীর প্রধান 12টা ইয়াকে কেন কিনবেন? সুতরাং এখানে আপনাদেরকে এর আগে বলেছি, সেনাবাহিনীও এর অংশ। সেনাবাহিনী চাইলে এইগুলো ট্যাকেল দিতে পারতো না, এগুলো বলতে পারতো না, এগুলো হবে না, এগুলো করা যাবে না। আমরা এর আগে সেনা শাসন দেখিনি, কিন্তু এইগুলির সঙ্গে সবকিছু এটা একটা যৌথ
ইয়ে ছিল, সেনাবাহিনীও যুক্ত ছিল, এমনি যুক্ত ছিল ইউনুসগং এবং বিএনপি, জামাত, সবাই এটার সঙ্গে দেশ বিক্রি এবং দেশকে ধ্বংস করার যে চক্রান্ত সে সঙ্গে যুক্ত ছিল। সুতরাং তাদের যে মূল টার্গেট ছিল দেশকে ধ্বংস করে দেওয়া, দেশকে পিছনে ফেলে দেওয়া, দেশকে একটা তলাবিহীন ঝুড়িতে পরিণত করা। এই চুরি করলে দেশটা তলাবিহীন ঝুড়িতে চলে যাবে। সুতরাং এটা তো নতুন কোনো কিছু না, আমি নতুন ভাবে কোনো কিছু দেখছি না যে এরা, এবং দেশের মানুষ এখন বুঝতে গুড যে এটা ভালো দিক যে দেশের মানুষ বুঝতে পারছে যে এরা চুরি করতে এসেছিল, যার জন্য সাধারণ মানুষ প্রশ্ন তুলছে। কোন সংবাদ মাধ্যম, কারণ এই সংবাদ মাধ্যমগুলো সবাই এটার সঙ্গে যুক্ত, যার জন্য এরা প্রশ্ন তুলছে না। কিন্তু আনিসুল হক বলেন, জি বলেন আনিসুল হক। আনিসুল হক বা মতিউর রহমান, মাহফুজান আমরা কেন প্রশ্ন তুলছে না? কারণ এরাও ভাগ বাটোয়ারার সঙ্গে ছিল, ইউনুসের সঙ্গে ছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে মনে করেন একে একে নাম আসতেছে সমন্বয়কদের, দুইজনের আসলো এবং এরা মানে বড় মাপের দুইজন সমন্বয়ক, একজন আসিফ, একজন আসনাত। এর বাইরে সেই জমিদারের নাতি দাবি করা সার্জিস, তার বিরুদ্ধে অভিযোগ। তারা কিছুদিন আগে গিয়ে খুলনাতে, গত সপ্তাহে খুলনাতে তারা 3 স্টার হোটেলে গিয়ে, মানে ইন্টারন্যাশনাল মানে হোটেলে গিয়ে দলীয় প্রোগ্রাম করেছে। হোটেলের ভিতরে, হোটেলের বাইরে নাই, সেখানে দলীয় নেতা নির্বাচনের জন্য ইন্টারভিউ করেছে। এত টাকা তারা পায় কোথায় আসলে? কারণ ওই বিভিন্ন জায়গা থেকে চাঁদা তুলছে, বিভিন্ন ওই যে একজনে প্রকাশ করেছে, কিন্তু অন্য অনেকে প্রকাশ করতে ভয় পায়, কারণ সে হয়তো মবের শিকার হতে পারে। বিভিন্ন জায়গায় ডিসি নিয়োগ দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় পুলিশের পদোন্নয়ন হয়েছে, সরকারি কর্মকর্তাদের বিভিন্ন জায়গায় আপনার সচিব বানানো হয়েছে, এদিকে কন্ট্যাক্টে হয়েছে যে এই এত টাকা দিবে, ও অত টাকা দিবে, তার ভিত্তিতে এই নিয়োগগুলো দেওয়া হয়েছে। না হলে এই যে 21,000 কোটি টাকা কোথায় গেল, কিভাবে হালাল করবে? এই 21,000 কোটি টাকা যেটা এদের পেছনে এই সরকারি কর্মকর্তারা ঢেলেছে তাদের পোস্টিং নেওয়ার জন্য, বা অনেকে পদোন্নতি পাওয়ার কথা না, তারাও টাকা দিয়ে পদোন্নতি পেয়েছে। কারণ হচ্ছে যে এই টাকা নাহলে তারা এই বড় বড় প্রোগ্রাম কিভাবে করে? একটাই কারণে করে, কারণ তাদের এই টাকাগুলি পেয়েছে, এই টাকার মাধ্যমেই করে, অন্য কোনো ইয়া নেই। চুরি করেছে এইগুলো তার প্রমাণ। আপনি যখন একটা নতুন একটা পার্টি করতে, তো এত বড় প্রোগ্রাম, যেটা আপনি যদি একটা বড় হোটেলে করতে চান, আপনার তো অনেক বিশাল টাকার ব্যাপার। কিন্তু এটা তো না যে আপনি যে কোনো একটা মাঠে যে একটা প্রোগ্রাম করছেন, হয়তো জনগণ আসবে আপনি যদি ভালো, কিন্তু এরা তো এইগুলো করছে, টাকা খরচ করছে, টাকা দিয়ে মানুষকে কিনতে চেষ্টা করছে, টাকা দিয়ে যেমন সরকারি কর্মকর্তাদের নিয়োগ বাণিজ্য হয়েছে। আপনার মনে থাকার কথা, এই নাহিদ এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া 2টে কর্নারের সচিবালয় পুড়িয়ে দিল, এই ব্যাপারে কোনো তদন্ত হয়েছে? এবং তারা তথ্য গোপন করেছে যে এবং তার তখন ওইখানে হাসনাত আব্দুল্লাহও ছিল ওই আগুন ইয়ার সময়, সে ওইখানে ওই সময় থাকলো কেন? ব্যাপারগুলি দেখেন যে সবগুলো একটার সঙ্গে আরেকটা লিঙ্ক আছে, এবং এইগুলি মানুষ দেখতে পাচ্ছে। তবে এইটা দীর্ঘদিন চলবে না, মানুষ তাদেরকে জুতাপিটা করবে। ধন্যবাদ। এই যে মনে করেন আপনার আর আমরা একেবারে শেষের দিকে আসছি, এই যে মনে করেন আপনার এই অভিযোগগুলোর কথা বললাম আমরা, বিএনপির নেতার পক্ষ থেকে, কিন্তু আমি একটা প্রশ্ন আপনাকে করেছিলাম, বিএনপি নেতা অভিযোগ করেছেন, বিএনপি নেতারাই বিভিন্ন জায়গায় অভিযোগ করছেন তাদের বিরুদ্ধে। শুধু ওনারটা তো আসলো, আরও অনেকে অভিযোগ করছেন, প্রকাশ্যে হয়তো সবগুলো পত্রিকায় আসতেছে না, তারা বিদেশে পাচার করেছে, বিদেশে তারা নানাভাবে আপনার ক্রিপ্টোকারেন্সি সহ নানা পদ্ধতিতে টাকা পাচার করছে। কিন্তু এগুলো ইনভেস্টিগেশনের ব্যাপারে সরকারের বিভিন্ন সংস্থা বা সরকারের তরফে একবারও কোনো আমরা উদ্যোগ দেখছি না। আপনি বলছিলেন সেক্ষেত্রে সবাই আপনার যে সাগর চুরি করে তাকে পুকুর চুরি সে বিচার করবে, বলেন তো আমাকে? যে ব্যক্তি আপনার মনে থাকার 2001 থেকে 2006 পর্যন্ত পরপর 5 বার বাংলাদেশের দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, সেই ব্যক্তির কাছে আপনি কিভাবে আশা করেন যে তিনি এইগুলি বিচার করবেন? তিনি লন্ডনে বসবাস করেছিলেন 17 বছর, এই কোনো কাজ করেননি, তিনি কোনো কাজ করেননি, তার ওয়াইফ একজন ডাক্তার, পাশ করার পরেও কাজ করেননি, চলেছেন কিভাবে? তাহলে আপনি কিভাবে তার কাছে আশা করেন যে না এটা বিচার হবে? শিয়ালের কাছে যদি মুরগি বর্গা দেন,
শিয়াল কি মুরগি রাখবে, মুরগি খেয়ে ফেলবে, অথবা মুরগিকে তার ইচ্ছা মতো চালাবে। এখন কথা হচ্ছে যে যে ব্যক্তি নিজেই ডাকাতি করে সে আরেকজন ডাকাতের তো বিচার করবে না, সে তাদেরকে কোনো অবস্থায় ধরবে না, কারণ তারটা যদি বেরিয়ে যায় থলের বিড়াল তো বেরিয়ে যেতে পারে, তাই না? সুতরাং এইগুলির জন্য বিএনপির অনেক, আমি বলি না বিএনপির সবাই খারাপ, বিএনপির অনেক ভালো ভালো নেতা আছে, ভালো ভালো অনেস্ট মানুষ আছে বিএনপির ভেতরে, তাদের হয়তো পজিশন নেই, কিন্তু তারা হয়তো অনেকে বলছেন বাধ্য হয়ে বলছেন, কারণ এদের অতিষ্ঠ হয়ে বলছেন, কিন্তু তাদের ভিতরে তো অনেকের তা বলছে যে এইটা চান্দা নেওয়া কোনো, অনেকে তাদের মন্ত্রী আছে না, বলছে না চান্দা নেওয়া কোনো ইয়া না, এটা 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 চান্দাবাজি না, এটা এটা মিউচুয়াল ইয়াতে হয়। তো এইগুলি তো তারা বলছে, এবং একটা কথাই ছিল যে চান্দা তুলে পল্টনে ভাগ যায় লন্ডনে। সুতরাং লন্ডন থেকে এসে যে 7 দিনের ভিতরে এসে যে প্রধানমন্ত্রী হতে পারে, তার কাছে বিচার কিভাবে আশা করে? আপনি দেখেন এই যে এনসিপির এই যে 2 নেতার বিরুদ্ধে অভিযোগ উঠলো, এর মধ্যে হাসনাত আব্দুল্লাহ প্রতিবাদ করেছেন, আসিফ মাহমুদও প্রতিবাদ করেছেন, দেখলাম তারা দুজনেই বলছেন তারা টাকা নেন নাই, এটা উন্নয়ন খাতে গেছে এবং উপজেলার কি উন্নয়ন হলো, ওই এলাকার কি উন্নয়ন হয়েছে? সেটা তো একটা 1000 বিলিয়ন ডলারের প্রশ্ন। এইটা কি বললেই তো হবে না? এই যে উন্নয়নের নামে 30 বছর রাজস্ব তহবিল থেকে আসিফ 15 এত টাকা নিয়েছে, কিন্তু তারা দুজনেই বলছেন 10 কোটি টাকা নেওয়ার অভিযোগ, উপজেলার বাজেটের টাকা তো আমাকে দেওয়া হয়নি, এটা উপজেলার বাজেটের টাকা, এটা আমাকে দেওয়া হয়নি। আসিফ আব্দুল্লাহ না এইগুলো আমি রিপোর্টটা পড়েছি, এটা তাদের কাছেই গেছে, তারা এই টাকাটা নিয়ে নিছে, কিন্তু এই টাকা দিয়ে কোনো কিছু করেনি, এটা তাদের পকেটে গেছে। কেন তাদের সুইজারল্যান্ডে এত কি তারা কি বিশাল মানে ব্যবসায়ী যে তাদের সুইজারল্যান্ডে যেতে হবে? সুইজারল্যান্ডে কেন গিয়েছিল? সেটাই তো একটা প্রশ্ন, কেন এটা $1 মিলিয়ন কোশ্চেন। এবং আসিফ নজরুল সুইজারল্যান্ডে গেলেন এবং আমেরিকায় এসে 2 মাস থাকলেন, এই 24 আগস্টের আগে এসে তারপরে গেলেন কি কারণে আমরা তো বুঝি। এবং প্রেসিডেন্ট ট্রাম্প তো বলেছিলেন উনি ইউএসএইড এর মাধ্যমে কত টাকা গেছে, এবং কেন ইউএসএইড বন্ধ করে দিলেন ট্রাম্প, সেটাও আমরা জানি। সুতরাং এইগুলি তো এখন ওপেন সিক্রেট যে টাকাগুলি তারা বিভিন্নভাবে, সেটা তো ইউএসএইড এর টাকা গেছে, আবার দেশের ভিতরে তারা লুটতরাজ করেছে, লুটতরাজ উদযাপন করেছে, যেহেতু নিজে করবে সেই জন্য অন্য কেউ সুযোগ করে দিয়েছে। তারা বলছে এটা প্রেসার গ্রুপ। এই প্রেসার গ্রুপের নামে বিভিন্ন জায়গায় আপনি দেখেন বিভিন্ন প্রতিষ্ঠানে, বেক্সিমকো যেটা বলছিলেন, বেক্সিমকোর অনেক জিনিস দখল করে নিয়ে গেছে, অন্য প্রতিষ্ঠানে গাজী টায়ারকে পুড়িয়ে দেওয়া হলো। এর অনেক প্রতিষ্ঠান আছে পুড়িয়ে দিছে, করে জ্বালিয়ে দিছে, তাদের ইচ্ছা মতো তারা যেটা করেছে মব বাহিনীর মাধ্যমে করেছে। সুতরাং তারা যে এমনি একদিকে যেমন চুরি করেছে টাকা, এমনি প্রতিষ্ঠান ধ্বংস করেছে। অনন্ত জলিলও বলেছিল আপনারা একটা প্রতিষ্ঠান করতে পারেন অথবা পুড়িয়ে দেন, জ্বালিয়ে দেন, ভেঙে দেন। একটা ভেঙে দেওয়া সোজা, কিন্তু একটা গড়া একটা শিল্প প্রতিষ্ঠান অনেক কঠিন কাজ, এবং সেটা তারা করেনি, সেটা বিভিন্ন ভাবে তারা মববাজি করে টাকা ইনকাম করেছে। এবং এই সমন্বয়করা ধরেন যতদিন ক্ষমতায় থাকবে ততদিন তো তাদের লুটপাট চলবে। জি এটা চলবে যতদিন তারেক রহমান আছে এবং তার তথাকথিত সমন্বয়করা আছে, ততদিন চলবে। আমার মনে হয় না বিএনপি এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেবে, কারণ বিএনপি ইতিহাসে এটা বলে না। একজন আপনাকে একটা প্রশ্ন করেছেন, জিয়া ভাই এরা বিদেশি টাকাও খেয়েছে, দেশেরটাও লুটছে, দেশের মোল্লারা ওয়াজ করে টাকা জমানো বাস্তবতা, আর নিজেরা টাকার পিছনেই ছুটে। আপনি একটা প্রশ্নের উত্তর দেন, শেখ হাসিনা তো সব টের পেয়েও রুখতে পারেননি কেন? মানে 5 আগস্টের ঘটনাগুলো তো উনি জানতেন আগে থেকেই, তার কাছে তথ্য যাচ্ছিল, তাহলে রুখতে পারলেন না কেন? কেন পারেনি আমি জানি, ওই যে বললাম যে একদিকে হচ্ছে যে প্রশাসন নির্ভর হয়ে গিয়েছিলেন সম্ভবত, কারণ প্রশাসন তাকে বলেছে যে সব ঠিক আছে, সেনাবাহিনী বলেছেন, যেমন পুলিশ বাহিনী বলেছে, এবং এই যে বললাম যে যিনি মুখ্য সচিব ছিলেন উনি প্রশাসন ডিপেন্ডেন্ট করার চেষ্টা করেছিলেন। সুতরাং আপনি যদি কর্মী ডিপেন্ডেন্ট হতেন, যদি বলতেন, তখন কথা ছিল ঢাকায় একটা সমাবেশ করা হবে, যেটা আমি এর আগে বলেছিলাম, কেন সমাবেশটা করা হয়নি? কেন তখন আগস্ট মাসে অলওয়েজ আওয়ামী লীগের প্রতি আঘাত আসে, কেন তখন এটা করা হয়নি? বা আগস্টে যদি সমাবেশ করা হতো এবং বাংলাদেশ আওয়ামী লীগের 2 কোটি কর্মীকে ঢাকায় রাখা হতো, তাহলে এই অবস্থা সৃষ্টি হয় না। সেই জন্য আমি বলবো কর্মীদেরকে মূল্যায়ন করা, যারা তৃণমূলে কাজ করে তাদেরকে মূল্যায়ন করা, তাদেরকে বিভিন্ন পজিশনে দেওয়া, এটা আওয়ামী লীগের মূল দায়িত্ব হবে।
মারিও ওবায়দ একটা প্রশ্ন করেছেন যে শুনলাম পিএম নাকি সোলার প্যানেল নিয়ে খুব সিরিয়াস, প্রোডাক্ট করবে দ্রুত, সত্যি কিনা সেটা আমি জানি না, তবে সোলার প্যানেল নিয়ে কি আসলে করতে পারেন যদি যে ভাই বলেন, যে ভাই তো বিদ্যুতের মানুষ। না এটা করতে পারে। এটা তো বঙ্গবন্ধু কন্যার একটা পদক্ষেপ ছিল যে 2025-এর ভেতরে আরো 5,000 মেগাওয়াট সোলার থেকে আসার কথা ছিল। সেই প্রজেক্টটা বন্ধ করে দিয়েছিল ইউনূস। এখন যদি ওই প্রজেক্টটা আবার চালু করে তাহলে ডেফিনেটলি আসবে। এই প্রজেক্টটা বঙ্গবন্ধু কন্যার, এই প্রজেক্টটা, এই আইডিয়া তারেকের মাথা থেকে আসবে না। তারেকের অতটা ঘিলু নেই যে তারেকের মাথা থেকে আসবে। এই আইডিয়াটা শেখ হাসিনা ছিল যে আমাদের বিভিন্ন সোর্সে যেতে হবে, রিনিউয়েবল এনার্জি যেতে হবে, যেমন সোলার, উইন্ড, এই দিকে যেতে হবে। সেই দিকেই হাত বাড়াচ্ছিলেন ওনার কার্যক্রম, যে সোলারকে ইনক্রিজ করতে হবে। সোলারে যদি 10 মেগাওয়াট সোলার থেকে আসে তাহলে আপনি বেঁচে গেলেন, আপনার কারোর প্রতি এনার্জি ডিপেন্ডেন্ট হতে হচ্ছে না, আপনি এনার্জি ডিপেন্ডেন্সি কমাচ্ছেন। সুতরাং এই জিনিসটা করার জন্য এই পদক্ষেপ শেখ হাসিনারই ছিল, যে আপনার সাময়িক যে সমাধান করে তারপরে আস্তে আস্তে রিনিউয়েবল এনার্জির দিকে সেটা যাচ্ছিলেন, কিন্তু পথে এটা থমকে গিয়েছিল। এখন আবার হয়তো ওই প্রজেক্টটা দেখছে যে বিএনপি দেখছে যে এটার মাধ্যমে তারা হয়তো কিছু যদি পয়েন্ট স্কোর করতে পারে যে হ্যাঁ আমরা এটা করেছি। আসলে এই আইডিয়াটা বঙ্গবন্ধু কন্যার। ধন্যবাদ। একজন লিখছেন যে আসনাদ দেখলাম ফোনে অভিযোগকারীকে শাসাইতেছে, মানে যে জেলা পরিষদের প্রশাসক অভিযোগ করেছেন তাকে নাকি ধমকাইতেছে, শাসাইতেছে। একজন বলেন ফোনে। আপনি দেখেন বিএনপির নেতাদের অনেকে ওরা আক্রমণাত্মক কথা বলে, তারেক রহমানকেও বলেছে, আমি সেই দিনও বলেছি তারেক রহমানকে হত্যার হুমকি দিচ্ছে। সুতরাং তাদেরকে যদি বিচারের আওতায় না পারে তারেক রহমান বিপদে পড়বে। আমি এখনো বলছি যে এখনো উচিত বিএনপির নেতৃবৃন্দ এদেরকে বিচারের আওতায় আনা, এবং এই যে চুরিগুলো হয়েছে এইগুলির তদন্ত করা। এখনো দুদককে অর্ডার দিক তারেক রহমান সাহেব যে এইগুলির বিচার করা হোক, এগুলি তাদেরকে বিচারের আওতায় আনা হোক, সে সংসদ সদস্য হোক আর যেই হোক, তাদেরকে বিচারে দেখবেন, তাহলে থেমে যাবে। আর না হলে তারা হত্যার হুমকি দিবে। নাসিরউদ্দিন পাটোয়ারি থেকে শুরু করে সজীব মাহমুদ ভুঁইয়া দিয়ে সবাই তারেক রহমানকে তারা হুমকি দিচ্ছে বিভিন্ন ভাবে। এটা কোনো সরকার প্রধানকে এটা হুমকি দেওয়া রাষ্ট্রদ্রোহিতার সমান। আপনি তাদেরকে বিচারের আওতায় আনতে পারেন, সেনাবাহিনী করতে। নাসিরউদ্দিন পাটোয়ারি অলরেডি হুমকি দিতে মির্জা আব্বাসকে কুমাই পাঠিয়ে দিচ্ছে, তাই না? এরপরে সে তো প্রধানমন্ত্রীকে সেদিন দেখলাম কোন বক্তায় বলতেছে প্রধানমন্ত্রী গালাগালি করতেছে, অকথ্য। হ্যাঁ, সেটাও দেখলাম। তার মানে সরকার এদের ব্যাপারে খুব দুর্বল কিনা, নাকি সরকার হয়তো মনে করছে এরা মানে সরকার যেমন চুরি করছে হয়তো, কারণ এই যে বিএনপি তো এটার অংশ ছিল, বিএনপি বিভিন্ন ভাবে ইউনূসকে কাজে সমর্থন দিয়েছে। সুতরাং এই সমর্থন যেহেতু দিয়েছে, সুতরাং তারা সরকারের অংশ ছিল। সুতরাং এখন তারা বলছে যে যেহেতু তাদের মাধ্যমে তারা ক্ষমতায় আসছে, সুতরাং তারা এখনো সমর্থন বজায় রাখতে। কিন্তু এটা কতদিন চলবে আমার মনে হয় না দীর্ঘদিন চলবে, অচিরে হয়তো এটা বন্ধ হবে, আশা রাখি। যেহেতু জনগণ ক্ষিপ্ত হচ্ছে, বা লোকাল যে নেতাগুলো আছে তারাও ক্ষিপ্ত হচ্ছে যে এই দায়ভার সে বিএনপির ঘাড়ে চাপবে, এবং বিএনপি যদি এটা বন্ধ না করতে পারে দায়ভার সম্পূর্ণভাবে বিএনপির এসে পড়বে। এখন যে চুরিগুলো হচ্ছে এই দায়ভার বিএনপির নিতে হবে। তারা যেভাবে বলছে যে আমরা করিনি, ইউনূস করেছে, এরপরে বলবে একই কথা যে আমরা করিনি, বিএনপি করেছে। সুতরাং বিএনপি যদি এই দায়ভার নিতে চায় তাহলে বিএনপি কোনো কিছু সলিউশন করবে না, আর যদি বিএনপি দায়ভার না নিতে চায় তাহলে এটার ব্যাপারে পদক্ষেপ নেবে। তার মানে হচ্ছে যে আপনার আর প্রত্যেকটা অভিযোগ বিএনপির উচিত খতিয়ে দেখা এবং তাদের নিজের স্বার্থে খতিয়ে দেখা, না হলে ভবিষ্যতের ফলাফল খুব খারাপ। ভবিষ্যতে সমস্ত দায়ভার এসে বিএনপির উপর পড়বে, কারণ এখন বিএনপি ক্ষমতায় আছে, তাদের 2/3 মেজরিটি আছে। সুতরাং এইগুলি যদি এখন না করে তাহলে পরবর্তীতে এসে এইগুলি বিএনপির জন্য বুমেরাং হবে, যে জনগণ তখন বলবে যে আপনারা তো ক্ষমতায় ছিলেন, আপনারা কেন করেননি। একেবারে শেষ করতে চাই, বিএনপি যদি তখন বলে যে না এইগুলি এনসিপি করেছে, এইগুলি জামাত করেছে, তখন মানুষ শুনবে না, বলছে আপনারা ক্ষমতায় ছিলেন তখন কেন তাদেরকে বিচারের আওতায় আনেন। রাইট। এই প্রশ্নগুলি জনগণকে যদি প্রশ্ন এড়াতে হয় বা প্রশ্নের উত্তর যদি দিতে হয়, তাহলে তাদেরকে এখনই পদক্ষেপ নিতে হবে যে এদেরকে বিচারের আওতায় আনতে হবে, নাহলে হবে না।
আরে একেবারে শেষ একটা প্রশ্ন করে আমরা শেষ করতে চাই। নাজমা আক্তার লিখেছেন ইউনূস ফ্রান্সে বসে রাশিয়া সহ বিভিন্ন দেশের গুপ্ত ঘাতক পিনাকিও বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সাথে আবারও আঘাত করার পরিকল্পনা করছে। এটা নানা কথা শোনা যাচ্ছে, আমি জানি না যে ভাই কীভাবে ব্যাখ্যা দিবেন। আমরা না ইউনূস এবং পিনাকির একটা কোলাকুলির ছবিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, বের হয়েছে, ভাইরাল বলবো না, বের হয়েছে। আমার মনে হয় না জনগণ আর খাবে এইগুলি। এখন জনগণ বুঝে গেছে যে এরা কি চিজ, এরা কি চেয়েছে, এরা দেশকে ধ্বংস করতে চেয়েছে। এখন যদি এখন আর ওই রাজুতে আয় বললে মানুষ আসে না। আমি বললাম এনসিপি একটা জনসভা করুক তো দেখেন কতজন লোক আসে। সুতরাং এই অবস্থা আসবে না। আবার ইউনূস ডাক দিলে যে সমস্ত যারা ইউনূসকে সমর্থন করতো এখন তারা এতটা সমর্থন করে না। একটা গ্রুপ আছে যারা করে, যারা বেনিফিটেড হয়েছে, কিন্তু বাকিরা করে না। সুতরাং এই অবস্থা থেকে উত্তরণের একটাই পন্থা, সেটা আওয়ামী লীগকে আবার আনতে হবে। আর বিএনপি যদি এটার বিচার না করতে পারে তাহলে বিএনপিকে এর পরবর্তীতে খেসারত দিতে হবে। না, একেবারে আপনি যেটা বলছেন যে জনগণ এখন আর এইগুলা আমলে নেয় না, কিন্তু ষড়যন্ত্র তো আর থেমে নেই, ষড়যন্ত্র তো চলছে। ষড়যন্ত্র চলে। ষড়যন্ত্র কখনোই থেমে থাকে না। ষড়যন্ত্র কখনোই থেমে যায় না। ষড়যন্ত্রকারীরা যারা দুষ্কৃতকারী তারা অলওয়েজ থাকে এবং থাকবে, এটা নিয়মই। কিন্তু আপনার তো চোখ কান খোলা রাখতে হবে, সেই দিকে দৃষ্টি দিতে হবে। রাইট।